যাই হোক, ওনার সাথে আমার সম্পর্ক কি বা কিভাবে চিনি সেই জিনিসগুলো আপনাদের সাথে বলবো। তো সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে যে আমরা একটু ওনাকে সময় দিচ্ছি, উনি যুক্ত হোক। আপনারা আপনাদের কমেন্ট, আপনাদের যে জিজ্ঞাসাগুলো আছে সেগুলো আপনারা কমেন্ট করতে থাকেন, আমি সেগুলো হচ্ছে স্ক্রিনে শো করব। আমরা একটু পরে হয়তো ওনাকে যুক্ত করতে পারবো। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করার পরেই হচ্ছে যে আমরা হচ্ছে যে যুক্ত করতে পেরেছি। কিছু কারিগরি ত্রুটি থাকতে পারে, কোনো সমস্যা নেই। আমরা আমাদের হচ্ছে যে আলোচনাগুলো চালিয়ে যাব। এখানে বেসিক্যালি আমরা যে বিষয়গুলো ইকো হচ্ছে মনে হয় না, একটু একটু দেখি, আমি চেক করি। আচ্ছা, এখন এখন ঠিক আছে। একটু আমরা দেখি। আচ্ছা, অমৃত, সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমাদের আলোচনাটা শুরু করি তাহলে। যদি কোনো কারিগরি ত্রুটি থাকে কোনো সমস্যা নেই, আমরা এটাকে একটু ম্যানেজ করে নিব। কারণ হচ্ছে যে আমাদের আলোচনাটা শুরু করা দরকার। আমাদের ক্র্যাক আইসিটি আমাদের পেজের বা আমাদের প্ল্যাটফর্মের থেকে আজকে আমরা একটা লাইভ সেশনের আয়োজন করেছি, যেখানে আমরা যেহেতু হচ্ছে সামনে হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষা আছে। আমরা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এই পদের জন্য হচ্ছে যে আইসিটি এই পদের জন্য কিভাবে প্রিপারেশন নিতে পারি বা সামগ্রিক যে বিষয়গুলো আছে সেগুলোকে আলোচনা করার জন্য আমাদের সাথে একজন অতিথিকে যুক্ত করেছি। আমাদের সাথে যুক্ত আছেন অমৃত ভট্টাচার্য, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন। এবং আমি তার সাথে হচ্ছে যে আমাদের যে জেনুইন কনভারসেশনটা হয় সেভাবেই কথা বলবো, ঠিক আছে? আমার ডিপার্টমেন্টের ছোট ভাই। তো আপনারা আপনাদের কোয়েশ্চেন গুলো সেইভাবে রাখবেন। আপনাদের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো হচ্ছে যে আমরা নিব। তো তার আগে আমরা আমার কিছু নির্ধারিত কোয়েশ্চেন আছে সেগুলোও শুনবো। আপনাদের যেগুলো জানার, যে কোনো কিছু জানার থাকলে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, বা কোনো সমস্যা ফেস করলে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। তো আমরা প্রথমে আম, অমৃতের কাছে শুনবো যে অমৃতের পরিচয়টাই হচ্ছে যে আমরা অমৃতের মুখ থেকে আগে শুনি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ প্রিয়াস দা আমাকে ইনভাইট করার জন্য। আমি বাংলাদেশ ব্যাংকের ডিআইসিটি তে জয়েন করছি 2023 সালে। এর আগে সোনালী ব্যাংকে ছিলাম সিনিয়র অফিসার আইটি হিসেবে, এর আগে জনতা ব্যাংকে ছিলাম অফিসার আইটি হিসেবে। তো বেশি দিন হচ্ছে না আমার এখানে, 1 বছর 3-4 মাস এরকম। তো এই আর কি আমার পরিচয়। আচ্ছা, তাহলে আমরা অমৃত, আমার নির্ধারিত কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আসলে আমরা ফ্রিকুয়েন্টলি পেয়ে থাকি আর কি, ঠিক আছে? আমার এই ক্র্যাক আইসিটি পেজটা থেকে বেসিক্যালি উচ্চ মাধ্যমিক আইসিটি এবং নিবন্ধন আইসিটির প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যেখানে হচ্ছে যে নিবন্ধন আইসিটি বিষয়ক কোর্সগুলো অপারেট করা হয়। আমরা অনেকগুলো প্রশ্ন পাই আসলে, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের এডি থেকে শুরু করে বিভিন্ন প্রশ্নগুলো পাই। তো এই প্রশ্নগুলো আমি চিন্তা করলাম যে হঠাৎ করে যে এই প্রশ্নগুলো যদি আমরা এখানেই কর্মরত আছে এমন কারো থেকে যদি এই উত্তরগুলো পাই, তাহলে অনেকেই আছে যে আসলে সঠিক গাইডলাইনের জন্য একটা ভালো প্রিপারেশন নিতে পারে না। অনেকের হয়তো অনেক ভালো ক্যালিভার থাকে, যোগ্যতা থাকে, কিন্তু রাইট ওয়েতে প্রিপারেশনটা নিতে না পারার কারণে দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে সাফল্যটা পাচ্ছে না, ঠিক আছে? তো ওই প্রশ্নগুলো দিয়ে আমি প্রথমে শুরু করব।
প্রথম যে প্রশ্নটা আমি করব সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক এই আইসিটি পদের জন্য আমরা যে একটা লং জার্নি প্রসেস করে একটা জব, তো সবাই একটা জিনিস জানতে চাই যে এই জবের ক্ষেত্রে কি কি দায়িত্ব বেসিক্যালি পালন করতে হয়? আচ্ছা, আহ, বাংলাদেশ ব্যাংকের আসলে আইটি সেক্টরটা অনেক ব্যাপক এখন। এখানে যদি কেউ প্রোগ্রামিং করতে চায়, ওর প্রোগ্রামিং করার জন্য ওয়েবসাইট, অ্যাপ, তারপর বিভিন্ন সিস্টেম নিয়ে কাজ করার সুযোগ আছে। আবার যদি কেউ মনে করে না, আমি প্রোগ্রামিং এ চেয়েও আমার নেটওয়ার্কিং সাইডের আগ্রহ বেশি, তাহলে নেটওয়ার্কিং সাইডে, সার্ভার সাইডে কাজ করার ওগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে। আবার ইদানিং হচ্ছে যেহেতু ডেটা সায়েন্সের প্রয়োগটা বাড়তেছে, এআই রিলেটেড কাজগুলো আসতেছে, আমাদের এখানে এখন ওই ডাটা সায়েন্সের এই বিভিন্ন কাজগুলো, এখন মেশিন লার্নিং এর কাজগুলো এখন অনেক হচ্ছে আর কি। তো ওই দিকেও অনেক কাজ করার সুযোগ আছে। তো মোটামুটি সমস্যা নাই এদিকে আর কি তেমন একটা। আচ্ছা, আচ্ছা, আমার সেকেন্ড কোশ্চেনটা থাকবে যে সুযোগ সুবিধাগুলো আমরা কি পাচ্ছি, মানে এই পদে সুযোগ সুবিধা আমরা কি পাচ্ছি, এবং কিছু সুযোগ সুবিধার কথা বলতে পারিস যেটা অন্যান্য জব থেকে হচ্ছে যে এই এটাকে এগিয়ে রাখবে। আচ্ছা, নর্মালি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যেগুলো আছে ওইগুলো তো আছেই। তবে মানে আমি এক্সট্রা করে যেটা বলবো, এখানে যেটা ওয়ার্কিং এনভায়রনমেন্টটা খুবই ভালো আমার ব্যক্তিগতভাবে মনে হয়। যদিও আমার সব সেক্টরে তো জব করা হয় নাই, তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলতেছি, মানে ওয়ার্কিং এনভায়রনমেন্টটা খুবই ভালো। আর দেখা যায় মানে সবাই, আশেপাশে যারা আছে সবাই নলেজ গ্যাদারিংটাকে বেশি উৎসাহিত করে। তো মানে নিজের পার্সোনাল গ্রোথের জন্য, শেখার জন্য আসলে এই এনভায়রনমেন্টটা খুবই ভালো। আর বিভিন্ন যেহেতু আইটির কাজগুলো বেশ ভালোই হয়, অনেক ট্রেনিং টাইপেরও আছে। তো আশা করি মানে এই দিক দিয়ে একটু আগাই থাকে, মানে পার্সোনাল গ্রোথের জায়গাটা বেশি। দেখা যায় যে মানে ও ও অন্য কিছু চিন্তা করলেও মানে বেস্ট একটা এনভায়রনমেন্ট সব দিক দিয়ে। আচ্ছা, আমরা সুযোগ সুবিধার কথা তো জানলাম, মানে কাজের চাপ কেমন থাকে? কাজের চাপ আসলে নর্মালি এটা ওইখানের মধ্যে চলে আসে। আমরা যেহেতু আইটি কাজগুলো অনেক 24/7ই আমাদের অনেক কাজ আছে, যেমন এনপিএসবি টাইপের কাজগুলো অনেক আছে। তো কাজের আমাদের মোটামুটি থাকে, খুব বেশিও বলবো না, মোটামুটি আছে। আর তবে আসলে যেহেতু আইটি রিলেটেডই কাজ সব, তো ফান ফান ওয়েতে করা যায় আর কি। সব এনভায়রনমেন্ট খুবই ভালো। তো আমার কাছে মানে খুব বেশি মনে হয় নাই, তবে মানে সব দিক দিয়ে উম, খারাপ মনে হয় নাই। আমি অন্যান্য জায়গায় সোনালী ব্যাংকেও চাকরি করছি, যারা আসছে আমাদের সোনালী ব্যাংকের কলিগ, ওরাও তো খুব স্যাটিসফাইড, এই আর কি। নর্মালি হচ্ছে যে মানে অফিসার আইটি বা সিনিয়র অফিসার আইটি অনেকের সাথে যেমন কথা হয় যে হচ্ছে যে কাজের প্রেশারটা বেশি থাকে, এটা নিয়ে একটা মানে ফ্রাস্ট্রেশন কাজ করে যে হিউজ প্রেশার। তো এই ধরনের কোনো কিছু ফিল হয় কিনা? আসলে এইটা আসলে পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে, তো এই জন্য আসলে এটা ওইভাবে বলা যায় না। কেউ কেউ এখানেও মনে করে না প্রেশার পাচ্ছি, আবার অনেকে মনে করে না অনেক বেটার এখানে। এটা আসলে পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে। আমার ব্যক্তিগত পার্সপেক্টিভে যেটা মনে হয় আসলে আহ এখানের কাজের প্রেশারটা নিউট্রাল টাইপের, খুব বেশিও না বা খুব কমও না, মোটামুটি যেটা আছে, খুব বেশি আমার কাছে মনে হয়নি কখনো। আচ্ছা, তো আরো কিছু বেসিক কোয়েশ্চেন থাকে যেগুলো হচ্ছে যে আমরা পাই, তার আগে হচ্ছে যে আমরা অনেকেই কয়েকটা কমেন্ট করছে, আমরা সেই কমেন্টগুলোকে একটু নেওয়ার চেষ্টা করি আর কি, ঠিক আছে? তো আমরা প্রথম কমেন্টটা দেখি, তৌফিক আহমেদ ভাইয়ের যে কমেন্টটা দেখা যাচ্ছে, নিচের এই তিনটি সেগমেন্ট কিভাবে এবং কোনটা থেকে কি পড়লে ভালো মার্কস ক্যারি করা যায় সে ব্যাপারে কিছু হ্যাক শেয়ার করলে কৃতজ্ঞ থাকতাম। কোডিং, ম্যাথ বা থিওরি? আচ্ছা, এটা একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, কোডিং, এখানে একটা জিনিস থাকে, মাঝে মাঝে কিছু কোডিং দেয়
তো আসলে আমরা অনেক সময় খাতায় তো আসলে কোডিং করা অনেক টাফ, এটা আমরা সবাই জানি। তো বেটার হয় যে সিউডো কোড যদি অপশন থাকে, প্রশ্নে যদি বলে দেয় যে সিউডো কোড লিখলেই কাজ হবে, তাহলে সিউডো কোড লিখে মানে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া দেওয়াটা বেটার, তাহলে মানে ভুল ধরার জায়গা কম থাকে। কারণ কোডিং করতে গেলে অবশ্যই আমাদের টুকটাক দেখা যায় যে খুব এক্সপার্ট খাতায় লিখে আসলে আমরা তো অভ্যস্ত। আর আমি যেটা মনে করি আসলে জেনারেল পার্টটাকে অনেকে একটু কম গুরুত্ব দিই আমরা আইটি মানুষজন, কারণ আমরা দেখা যায় জেনারেল প্রিপারেশন অত থাকে না। কিন্তু আসলে জেনারেল সাইডটা তো মানে যে 50 নাম্বার থাকে, ওগুলো ওগুলো তো একটা ভালো মার্ক ক্যারি করা যায়। আমি যেটা করতেছিলাম লাস্ট যখন আমাদের পরীক্ষাটা হচ্ছিল, তখন আমি নর্মালি একটু জেনারেল সাইডটাকেও একটু ভালো করে দেখার ট্রাই করছি, একটু টোকাসের জন্য একটু কিছু ডেটা, কিছু সুন্দর সুন্দর উক্তি, রিলেটেড উক্তিগুলো কয়েকটা নোট ডাউন করে রাখছি। তো ওইভাবে কিছু মার্ক কেজি করলে অন্যদের চেয়ে একটু এগিয়ে থাকা যায়, এটা আমার একটা পার্সোনাল ওপিনিয়ন। আর অবশ্যই কোডিং এ যেটা আছে মানে বেসিক যেটা সবাই পারে ওই ধরনের প্রশ্ন আসলে আনসার করে আসা যাবে না, মানে চেষ্টা করতে হবে একদম বেসিকটা যেন ছেড়ে না যায়। হ্যাঁ, কঠিন কিছু কিছু হয়তো, যেটা খুব কঠিন সেটা সবার জন্য কঠিন, ওইরকম কিছু কিছু হয়তো বাদ যাবে, ওইটা নিয়ে আসলে ওরিড হওয়ার কিছু নাই। চেষ্টা করতে হবে যেন অ্যাটলিস্ট কারো 100%টা যেন পরীক্ষায় আসে আর কি। আর টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ আসলে এখানে। দেখা যায় আমি আইটি গুলো খুব ভালো পারি, খুব ভালো করে লিখতেছি, হ্যাঁ, কিন্তু জেনারেল সাইডে দেখা মানে ফোকাসটা বা ম্যাথটা করতে পারি নাই, বা ফোকাসটাতে দেখা গেছে খুব যেটা আমার ফুল ক্যাপাবিলিটি দিয়ে লিখতে পারি নাই। তো এখানে কিছু মার্কস কমে যেতে পারে। তো ওইগুলো টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মানে হাইলাইট করার ব্যাপার আছে যে মানে কমন যে ব্যাপারগুলো আছে বা কমন যে প্রশ্নগুলো আছে সেগুলোতে কোনো কিছু আসলে ভুল করা যাবে না, কারণ একটা কমন জিনিস ভুল করলে অনেক পিছনে চলে যায়। আমরা আসলে সবসময় প্রিপারেশনটাকে এমন ভাবে নেওয়ার চেষ্টা করি যে আচ্ছা আনকমন আর কি আছে, হ্যাঁ, কিন্তু আনকমন আর আনকমন কি। গুলোর দিকে ফোকাস করার পাশাপাশি যেগুলো কমন আছে সেগুলো যাতে ভুল না হয় সেই জিনিসটা হচ্ছে যে হ্যাঁ, আসলে খেয়াল রাখা দরকার আর কি। হ্যাঁ, এখন এখন ধরেন একটা জাভা থেকে এনক্যাপসুলেশন টাইপের একটা প্রশ্ন আসছে, খুব বেসিক টাইপের একটা কোয়েশ্চেন, যেগুলো পারা উচিত অ্যাটলিস্ট সিএসসি গ্রাজুয়েট বা আছে যারা, মানে এটা বেসিক টাইপের আসা পারা উচিত, বা টপোলজি রিলেটেড একটা কোয়েশ্চেন আসছে, এই জিনিসটা খুবই কমন একটা প্রশ্ন যে সবার পারা উচিত। তো যদি আমি এটা কোনো কারণে আমার ভালো মতো লিখতে পারি নাই, বা আমি এটা সবার লাস্টে লিখবো ভেবে রাখছি, টাইম ম্যানেজ করতে পারি নাই, তো সেক্ষেত্রে আসলে ক্ষতিটা বেশি হয়ে যাবে। তো সাজেশন থাকবে মানে যেটা ইজি, যেটা ভালো পারা যায় ওগুলো যেন ভুল করে না আসে, বা ওইটা বেস্টটা লিখে আসা। আর মাঝে মাঝে কিছু লেখার চেয়ে ডায়াগ্রাম টাইপের দেওয়া বেটার। যেমন একটু বিভিন্ন, যেমন আমার কাছে আমি যেটা করছিলাম মেথড ওভাররাইডিং ওভারলোডিং, একটা প্রশ্ন বোধহয় ছিল কোথায়, তো এখানে আমি কিছু মানে ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম কোনটা সুপার ক্লাস কোনটা সাব ক্লাস, এভাবে ওইরকম টাইপের করলে একটু ইজিলি যে খাতা কাটতেছে ওর জন্য ইজি হয়, যে কনসেপ্ট ভালো এটা বোঝা যায়, এরকম টাইপের যত বেশি দেওয়া যায়, যত ইজিলি এক্সপ্লেন করা যায় ওইগুলো করার ট্রাই করতে হবে আর কি। ওকে, অনেক গুরুত্বপূর্ণ কথা। আমরা নেক্সট কমেন্টটা নিই। আম, এডি যেহেতু এপি প্লাস এপি এএমই এর কম্বিনেশন, সেক্ষেত্রে টেকনিক্যাল কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট এক্সামের জন্য? এখানে এখানে আমি রিসেন্টলি একটা সাজেশন তো বানাইছিলাম, ওখানে যেগুলো আমি মেনশন করছি ডাটা স্ট্রাকচার, ডাটাবেস, অ্যালগোরিদম, তারপর হচ্ছে নেটওয়ার্কিং কমিউনিকেশন, এগুলো যেগুলো বেসিক সব সময় আসে, ওই ধরনের চ্যাপ্টার গুলো দেখলেই হবে। তবে রিসেন্টলি আমি মানে এই পরীক্ষাটাতে মনে হয় যদ্দূর দেখছি ট্রিপল ইউ ইনক্লুডেড, তাহলে হয়তো আমাদের ডিজিটাল লজিক ডিজাইন থেকে দুই একটা প্রশ্ন আসতে পারে। সেজন্য আমি ওইখান থেকে দুই একটা সাজেশন ছিল, কারণ অ্যাডার ট্যাডার মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার এই ধরনের জিনিসগুলো হয়তো আসতে পারে আমার কাছে মনে হচ্ছে। তারপর নেটওয়ার্কিং সাইটটাকে বিশেষ করে সাবনেটিং টাবনেটিং বা এই টাইপের জিনিসগুলোকে আসলে ইগনোর করা যাবে না মোটেও।
ওইগুলাকে ভালো ইম্পর্টেন্ট দিতে হবে, বিশেষ করে ওএসআই মডেলের যে বিভিন্ন লেয়ারের কাজগুলো একটু ভালো করে দেখতে হবে, কোনটা ট্রান্সপোর্ট লেয়ারে কিভাবে, এই জিনিসগুলা দেখতে হবে। এই জন্যই আমার মানে দুইটা থেকে ইকুয়াল করেই আসবে যতদূর মনে হচ্ছে। আর ইদানিং যেগুলো সার্ভার সাইডে নতুন নতুন কাজ হচ্ছে, হাইপারভিজর বা এই জিনিসগুলো একটু দেখা যেতে পারে, লিনাক্স সার্ভার বা উইন্ডোজ সার্ভার গুলো কি কাজ করে, ওইরকম টুকটাক সাজেশন দু একটা ছিল, আমার এখন খুব একটা মনে নেই। তবে আমি ইনক্লুড করার ট্রাই করছি এগুলো ওখানে। ওইভাবে একটু প্রিপারেশন নিলেই মোটামুটি চলবে। আচ্ছা, আমি কিন্তু সাজেশনটা শেয়ার করে দিয়েছি আর কি। আচ্ছা আচ্ছা। সাজেশন ঠিক না বলি, আমি হলে যেভাবে প্রিপারেশন নিতাম আমি ওই জিনিসগুলো ওখানে ইনক্লুড করছি। তো এর বাইরে আসলে অনেক কিছু আসতে পারে, আমি হলে মানে অ্যাটলিস্ট এই প্রিপারেশনটা নিয়ে যাওয়ার ট্রাই যেভাবে করতাম। পড়া হতো সেটাই। হুম। আচ্ছা, তাহলে আমরা আর কয়েকটা প্রশ্ন নিচ্ছি। আচ্ছা, প্রিলি রিটেন দুইটাই হবে নাকি বিআইবিএম এর ক্যাটাগরি অনুযায়ী 150 সাবজেক্টিভ আর 50 নন সাবজেক্টিভ জানাবেন। হ্যাঁ, এখানে এটা অনেকেই করতেছে প্রশ্নটা, কিন্তু আসলে ওইভাবে বলা যাচ্ছে না, কারণ আমরা আসলে জানি না। তবে যেটা সময় দেখে আসলে বোঝা যাচ্ছে এটা রিটেনই হওয়ার চান্স খুবই বেশি। কারণ প্রিলি হলে নর্মালি আমাদের তো 3 ঘন্টা পরীক্ষা হয়েছিল, 1 ঘন্টা এমসিকিউ আর 2 ঘন্টা রিটেন। তো যেহেতু এখানে 2 ঘন্টা আশা করতেছি শুধু রিটেন, রিটেনের কোনটা কিরকম থাকবে, 150 50 থাকবে কিনা এটা আসলে নতুন কোনো তো নোটিশ দেয় নাই। তো যেহেতু নতুন করে কোনো নোটিশ দেয় নাই, আশা করতেছি ওইটাই থাকবে 150 50। তো 150 সাবজেক্টিভ আর 50-এর মধ্যে 20 ম্যাথ আর 30 ইংরেজি যেটা ছিল ওখানের মধ্যে হয়তো একটা ফোকাস, একটা ট্রান্সলেশন টাইপের দিতে পারে, বা দুইটা দুইটা আর্গুমেন্ট রাইটিং টাইপের একটা দিতে পারে মনে হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে ফোকাসে রিসেন্ট টপিক গুলো একটু দেখতে হবে, রিসেন্ট যে জুলাই মুভমেন্ট রিলেটেড জিনিসগুলো আসতে পারে, আর আইটি রিলেটেড অবশ্যই থাকতে পারে। তো আর আইটি রিলেটেড জিনিসগুলো দেখতে হবে একটু, দুই একটা যদি আইটি রিলেটেড কারো উক্তি গুলো দেখা যায় তাহলে ওখান থেকে কিছু ইনক্লুড করা যাবে। তারপর আর রুরাল রুরাল ব্যাংকিং রিলেটেড ইদানিং একটু বেশি কাজ হচ্ছে, রুরাল ব্যাংকিং রিলেটেড কাজ যদি কোনো একটা মানে ফাইনান্সিয়াল ইনক্লুশন, প্রান্তিক মানুষদেরকেও ব্যাংকিং এর আওতায় আনা, এই ধরনের জিনিসগুলা এখন রিসেন্ট টপিক, ওইগুলো নিয়ে আসলে একটু দেখা যেতে পারে আমার কাছে যেটা মনে হয়। আচ্ছা, আমরা আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। আরেকটা কমেন্ট, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারবেন। কোশ্চেনটা হচ্ছে ব্যবহারিক থাকে কি, যদি থাকে প্রশ্ন কেমনে থাকে? না, ব্যবহারিক এখন আর নাই, আমি যতটুকু জানি এখন আর নাই, আমাদের সময় হয় নাই, ইভেন এখনো নেওয়ার কোনো প্ল্যান আপাতত যা শুনি নাই। তো ওটা নিয়ে আসলে দুশ্চিন্তা করার কিছু নেই, হয়তো রিটেনের পর সরাসরি ভাই ভাই হবে। আচ্ছা, ঠিক আছে। আমি আমার কোশ্চেনগুলোর দিকে যাই। নেক্সট যে কোশ্চেনটা আমরা সবসময় পাই যে সিজিপিএ ম্যাটার করে কিনা। সিজিপিএ একেবারে বা মাস্টার্স, অনেকে মাস্টার্স এটা জিজ্ঞেস করে, সিজিপিএ বা মাস্টার্স রেগুলার কাজের জন্য খুব ম্যাটার করে না। আর তবে এমনি থাকলে ভালো, থাকলে কিছু 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 সুবিধা তো থাকে, কিন্তু নর্মাল কাজে বা অন্যান্য কাজে ওইটা কোনো ইম্প্যাক্ট ফেলে না, বা রিক্রুটমেন্টেও কোনো অগ্রাধিকার এই টাইপের কিছু নাই। এমনি আহ, যদি আমাদের নতুন কোনো এডুকেশনাল ইনক্রিমেন্ট বা এই ধরনের পলিসি বানা হয়তো সেখানে কিছু সুযোগ সুবিধা থাকতে পারে, এটা এখনো পলিসি হোক তারপর বলা যাবে। এমনি নর্মালি ওইটা খুব একটা দৈনন্দিন কাজের জন্য ম্যাটার করে না।
আচ্ছা, কোনো ধরনের সমস্যা ফেস করলে একটু আমাকে জানাবেন। আহ, আচ্ছা, কথা রিপিট হচ্ছে, হ্যাঁ। ওকে। কেটে গেছিল। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। আহ, আমি যেটা নেক্সট যেটা কোয়েশ্চেন পাচ্ছি সেটা হচ্ছে যে সিকোয়েন্স মেনটেন করে কি আনসার করা উচিত? আহ, এটা রিসেন্ট একটা পরীক্ষায় আহ, এটা নির্দেশনা ছিল যে সিকোয়েন্স মেনটেন করে আনসার করার জন্য। আম, আমি যখন পরীক্ষা দিছিলাম আমারটাতে ওইরকম কোনো নির্দেশনা ছিল না, তবে আমি সিকোয়েন্স মেনটেন করে লিখছিলাম। আমি কি করছিলাম, একটু একটু জায়গা রেখে গেছিলাম। তো যদি করা যায় অবশ্যই ভালো। আমার যদি লিখিত নির্দেশনা না থাকে তাহলে তাও পরও ট্রাই করতে হবে যত যতটা পারে মেনটেন করার। তবে আহ, এখন পারা না গেলে তো আর তবে লিখিত যদি থাকে অনেক সময় বলেই দেয়, যেমন রিসেন্ট একটা পরীক্ষায় বলে দিছিল মেনটেন করে লিখতে, তো তখন তো লিখতেই হবে। আর এমন নর্মালি যদি একটু সিকোয়েন্স থাকে, যে পর্যবেক্ষকটাকে ওর জন্য ইজি হয় যে উম, একটা ফ্লোটা ধরে খাতাটা কাটা যায়, তো ইজি হয় যদি পারা যায় মেনটেন করতে পারলে ভালো। আচ্ছা। আম, এরপরের যে যে কোশ্চেনটা আমার পক্ষ থেকে ছিল সেটা হচ্ছে তাহলে মানে মার্কস ডিস্ট্রিবিউশনটা টোটাল কত হচ্ছে, কোন টপিকে কি, এবং টোটাল মার্কস ডিস্ট্রিবিউশনটা কি কি হচ্ছে? আচ্ছা, মার্কস ডিস্ট্রিবিউশন যেহেতু আগে এখন নতুন কোনো নোটিশ দেয় নাই, তো আমাদেরকে ধরে নিতে হবে ওই আগেরটাই আছে এখনো, 150 আর 50। 50 হচ্ছে জেনারেল জেনারেল কোয়েশ্চেন থাকবে, মানে ম্যাথ 20 আর ইংরেজি 30। তো ইংরেজি 30-এ হয়তো আবার একটু করে এটাকে স্প্লিট করে হয়তো একটা ফোকাস বা একটা ট্রান্সলেশন বা একটা ফোকাস একটা আর্গুমেন্ট এরকম দিতে পারে। আর সাবজেক্টিভে 150, ওই 50 মার্কস আইটি থেকেই আসবে। এই আর কি। আচ্ছা। আচ্ছা, তাহলে এখন আসলে পরীক্ষার তো আর খুব বেশি দিন নাই। তাহলে এই যে মানে এই শেষ মুহূর্তে মানে কোন কোন টপিকগুলোকে গুরুত্ব দিতে হবে, বা এই শেষ মুহূর্তে করণীয়টা কি, যারা পরীক্ষার্থীরা আছেন তাদের এই শেষ মুহূর্তে করণীয়টা কি? আহ শেষ মুহূর্তে আসলে যেগুলো পারি আমরা ওগুলোই ভালো করে দেখতে হবে। আমি যেভাবে প্রিপারেশন নিছিলাম, আমি তো জব করতাম, তো আমার দেখা যেত খুব একটা সময় পেতাম না। তো নর্মালি আমি আহ ইউটিউব ভিডিও গুলো বেশি দেখতাম, কারণ হয়তো বই কখন পাবো। আহ ফাঁকে ফাঁকে ইউটিউব ভিডিও গুলো দেখার ট্রাই করতাম। আমার আহ যে যে জিনিসগুলোতে একটু দুর্বলতা আছে, যেহেতু ইউটিউবে খুব ভালো করে এক্সপ্লেন করে, ওই ধরনের ভিডিও গুলা দেখতাম। তারপর হচ্ছে যেগুলো পারি ওগুলো যেন পারি, ওই আগেই বলছি, মানে পারা জিনিস ভুল করে আসলে আসলে অনেকের চেয়ে পিছিয়ে পড়ে যাব। কিছু কমন টপিক সবসময় আসে, যেমন হয়তো ডায়াগ্রাম টাইপের জিনিসগুলা বা ডাটাবেস কোয়েরি, তারপর কিছু প্রোগ্রামের আউটপুট। নর্মাল একটা জিনিস খুবই ভুল হয়, ইনক্রিমেন্ট অপারেটর দিয়ে যেগুলা আউটপুট আসে, অনেক সময় এগুলো আমরা ভুল করে ফেলি, ওইগুলো একটু দেখে গেলে হয়তো ভুলগুলা কাটানো যায়। তারপর সাবনেটিং রিলেটেড ম্যাথ খুবই কমন আসে, দেখা যায় ম্যাক্সিমাম টাইম। তারপর ওএসআই মডেল সফটওয়্যার টেস্টিং রিলেটেড প্রশ্নগুলো খুব বেশি আসে। ওগুলা ওগুলাটা আসলে ইভেন ভাইভার জন্য ইম্পর্টেন্ট খুব। তারপর ইভেন কয়েকদিন হচ্ছে ডাটা সায়েন্স রিলেটেড প্রশ্নগুলো একটু বেশি আসতেছে, রিসেন্ট যেগুলো কাজগুলো হচ্ছে ওইগুলো একটু দেখা যায়। তারপর এই আমার মতে রিসেন্ট প্রশ্নগুলো একটু অ্যানালাইজ করতে হবে। আর একটা জিনিস হচ্ছে, বাই চান্স যদি এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পর আমাদের যে প্রস্তুতির জন্য যে করণীয়টা থাকবে, এই প্রশ্নটা আবার অ্যানালাইসিস করে সলভ করে রাখতে হবে, কি কোথায় কোথায় ভুল ছিল। আমি যেটা করতাম নর্মালি, আমার আইটি একটা এক্সাম শেষ হলে দেখা যেত হয়তো আমি এই পরীক্ষায় ইউজ কেস ডায়াগ্রামটা পারি নাই, বা ক্লাস ডায়াগ্রাম একটা আসছে এটা পারি নাই। তো ওইটা গিয়ে বাসায় একটু দেখে রাখতাম যে কেন, মানে এই পরের বার আসলে যেন ভুল না হয়। বা ইনফিক্স পোস্টফিক্স নোটিফিকেশন একটা
করতে দিছে, ওইটা হয়তো আমি পারি নাই প্রথমবার। তো পরে বা গিয়ে যেন ওইটা একটু ইউটিউবে দেখে নিতাম। তারপর বিভিন্ন ট্রিটি গুলো অনেক সময় একটু কঠিন, এইভাবে এই প্রশ্নটা আসলে সলভ করে রাখতে হবে যাতে পরের পরীক্ষায় সেম ভুলটা না হয়। এটা একটা মানে পরের জন্য। আর ইদানিং এখনের জন্য এই বিভিন্ন নেটওয়ার্কিং এর কাজগুলো, টোটোকল গুলো আসলে দেখতে হবে। আমাদের ইমন ইসলাম ইমন ইসলাম একটা সাজেশন দিচ্ছে, ওনার সাজেশনটা খুব ইম্পর্টেন্ট দেখছি আমি। অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো ইনক্লুড করছে, ওই সাজেশনটাও দেখা যেতে পারে, অনেক গ্রুপে দিচ্ছে। আর এই আর কি বেসিক্যালি এগুলাই করতে হবে। আর যদি সময় পাওয়া না যায়, বই টই না দেখা, তাহলে অ্যাটলিস্ট ইউটিউব আর বা টিউটোরিয়ালস পয়েন্ট এই ধরনের জিনিসগুলো দেখে হলেও করতে হবে। কয়েকদিন একটু হার্ড ওয়ার্ক করতে হবে যাতে করে কোনো জিনিস, ইম্পর্টেন্ট জিনিস না দেখে যাওয়া না হয় আর কি। এই সাজেশন থাকবে। আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ মানে তথ্য, এই জিনিসগুলো আমার যে উদ্দেশ্যটা ছিল আসলে, অনেকের যে কনফিউশনগুলো থাকে আসলে বেসিক্যালি প্রচুর কনফিউশন থাকে যে মানে বিভিন্ন বিষয়গুলো নিয়ে, যে হচ্ছে যে কিভাবে প্রিপারেশন নিব বা কিভাবে হচ্ছে যে গুছিয়ে প্রস্তুতিগুলো নিব। তো এই বিষয়গুলো মানে আমরা যে আলোচনাগুলো শুনলাম হয়তো ডিসকানেক্ট হয়ে আছে আবার আচ্ছা, আমরা এই বিষয়গুলো হচ্ছে যে বেসিক্যালি বেসিক্যালি আমরা মানে যেভাবে শুনলাম, আসলে সত্যিকার অর্থে আমার উদ্দেশ্য ছিল এটাই যে আমরা মানে এই পদে আছে এমন কারো থেকে যদি এই কথাগুলো শুনি তাহলে আমাদের আসলে ভরসার জায়গাটা অনেক বেশি থাকে। হ্যাঁ, কথা হচ্ছে যে এই বিষয়গুলো, কারণ অনেকে এই জিনিসগুলোকে নিয়ে প্যানিক করেন বা এই জিনিসগুলো নিয়ে খুব বেশি চিন্তা করেন। আমি যদি সামারি করি এই জিনিসগুলোকে, শুধু কয়েকটা ইম্পর্টেন্ট কথাই কিন্তু উঠে এসেছে যে নিজেদেরকে চেষ্টা করা, মানে কোন জিনিসটা আমি পারিনি বা আগের পরীক্ষায় আমার কোন জিনিসটা কমন আসেনি, ঠিক আছে, বা আমি ওই জিনিসটা কেন পারলাম না, এই জিনিসগুলোকে বারবার অ্যানালাইসিস করা, কোয়েশ্চেন অ্যানালাইসিস করা, ঠিক আছে, এই বিষয়গুলোকে কিন্তু আপনাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। একটা চাকরিতে থাকার পরও আমরা কিন্তু মানে অজুহাত খোঁজার চেষ্টা করি, কারণ চিন্তা করে দেখেন একটা চাকরিতে থাকার পরও কিন্তু আহ, কি করেছে, মানে বাংলাদেশ ব্যাংকের জন্য আবার পড়াশোনা করেছে, চাকরির মাঝে মাঝে পড়াশোনা করেছে। তাহলে সবকিছু আসলে সম্ভব, সবকিছু সম্ভব, শুধু নিজের চেষ্টাটাই হচ্ছে যে সব থেকে বেশি দরকার হয় আর কি। ঠিক আছে, আমরা লাস্ট দুইটা কমেন্ট আমরা নিচ্ছি। যেটা দেখা দেখা যাচ্ছে আলাদা করে তিনটা সাবজেক্টে পাস মার্ক থাকা লাগা ম্যান্ডেটরি কি? আচ্ছা, এই জিনিসটা রিসেন্ট একটা জেনারেল পরীক্ষায় ইমপ্লিমেন্ট করছে কিনা আমি জানি না, কিন্তু করার জন্য উদ্যোগ নিছিল যে সবগুলোতে আলাদা আলাদা পাস করা লাগবে, যাতে করে কাজ হয়তো এটার পিছনে মূল উদ্দেশ্য ছিল খাতার ভলিউমটা কমানো, যে অনেক খাতা দেখা যায়, দেখতে হয়, রেজাল্টটা যেন দ্রুত দিতে পারে। তো আমার পরামর্শ থাকবে যেন আলাদাভাবে পাস করা যায়। আইটিটা তো আইটি, জেনারেল ম্যাথে যেন চেষ্টা করতে হবে যেন ঠিক করে আসে। এখন কেউ যদি ভুল করে আসে তাহলে তো আসলে করার কিছু নাই, তবে চেষ্টা করতে হবে যেন সবগুলোতেই আমি ভালো করবো এই ধরনের মাইন্ডসেটটা রাখা। ফোকাস বাদ দিয়ে আসবো না, কারণ এখান বাদ দিয়ে আসলে আসলে আমি অনেক পিছিয়ে পড়ে যাব। কারণ অন্যরাও আসলে খুব কম্পিটিটিভ, খুব সবাই খুব পড়াশোনা করে আসতেছে। আর তো এখানে আসলে চেষ্টা রাখতে হবে যেন সব যতটা পারি বেশি আনসার করবো, এবং ইজি কোয়েশ্চেন গুলো যেন ভুল না হয়। এই জিনিসটা আসলে ট্রাই করতে হবে। তো আহ, তিনটা সাবজেক্টে পাস এখন কেউ যদি করতে না পারে তাহলে তো করার কিছু নাই, কিন্তু চেষ্টা রাখতে হবে যেন ওই দিকেও কেউ যেন বাদ না পড়ে। তবে এইটা আসলে এখানে কিছু বলে নাই এই পরীক্ষার জন্য। তবে এটা রিসেন্ট জেনারেল পরীক্ষার জন্য করছিল। এখন যদি ইমপ্লিমেন্ট করে খাতার ভলিউম কমানোর জন্য বা রেজাল্টটা দ্রুত দেওয়ার জন্য, আসলে আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা সবগুলোতেই পাস করি। আচ্ছা, লাস্ট একটা কমেন্ট আমরা পড়বো, সেটা হচ্ছে অ্যালগোরিদমের কোয়েশ্চেন কি টাইপ হয়, কাইন্ডলি ব্রিফ করবেন। অ্যালগোরিদমে অ্যালগোরিদম রিলেটেড বিভিন্ন অ্যালগোরিদম যেগুলো আছে, ডাইকেস্ট্রা, ফ্লয়েড-ওয়ালশ, এই ধরনের কিছু প্রবলেম ইউটিউবে দেখলেই দেখা যাবে। হয়তো একটা ট্রি টাইপের কিছু নোট আর এজেস দিচ্ছে, বলে এখান থেকে শর্টেস্ট পাথ বের করো, ডাইকেস্ট্রা দিয়ে শর্টেস্ট পাথ বের করো, বা এই ধরনের কিছু প্রবলেম দিতে পারে। উম আর সুডো কোড মাঝে মাঝে লিখতে দেয়। সুডো কোড একটা যেকোনো কিছু লিখতে দেওয়ার খুবই চান্স বেশি। তবে এটা আসলে সুডো কোডটাকে আমি অ্যালগোরিদমে ফেলবো নাকি প্রোগ্রামিং সাইডে ফেলবো এটা আসলে বলা যায় না, কারণ অনেক সময়
প্রোগ্রামটা সিউডো কোডও লিখতে বলে, আবার অনেক সময় বলে যে সি বা জাভা যে কোনো একটা দিয়ে লেখো। তো ইদানিং বেশি সিউডো কোড দেওয়ার প্রবণতা বাড়তেছে, কারণ প্রোগ্রামিং ডিপেন্ডেন্সি আসলে থাকা উচিত না। তো ওইটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করার কিছু নাই। অ্যালগোরিদমে বিভিন্ন অ্যালগোরিদম যেগুলো আছে ওগুলো একটু ভালো করে দেখে যেতে হবে, বিএফএস, ডিএফএস, তারপর হচ্ছে ডাইকেস্ট্রা, ফ্লয়েড-ওয়ালশাল, বেলম্যান ফোর্ক, প্রাইমস, ক্রুশকাল, এই ধরনের জিনিসগুলা, জিরন অ্যাপসেক, এই ধরনের জিনিসগুলো আসলে দেখতে হবে। আরেকটা আমি রিসেন্ট স্যারের সাথে মনে হয় মিস করে গেছি, হফম্যান কোডিংটাও কয়েকটা পরীক্ষায় আসছে, ওই জিনিসটাও দেখতে হবে। এই ধরনের জিনিসগুলো বেসিক যেন মিস না হয়। এখানে এখন খুব কঠিন প্রশ্ন করা যায়, এখন যেন কঠিন প্রশ্নগুলোতে ওইটা সবার জন্য কঠিন। তো এটা আসলে ওইটা নিয়ে খুব দুশ্চিন্তা করার কিছু নেই, দু একটা প্রশ্ন সবাই পারবে না এরকম থাকে। আচ্ছা, আমি শেষ একটা কোয়েশ্চেন করি। আমি যে কোয়েশ্চেনটা হুম। অনেকবার পাই সেটা হচ্ছে যে মানে প্রোগ্রামিং নলেজ কম থাকলে, হ্যাঁ, মানে অনেকেই বলে যে বাংলাদেশ ব্যাংকের মানে আশা ছেড়ে দিলেই হয় প্রোগ্রামিং নলেজ যদি কম থাকে। হ্যাঁ, তো প্রোগ্রামিং নলেজ যদি কারো কম থাকে সেক্ষেত্রে তার কি কোনো সুযোগটা মিস হয়ে যাচ্ছে কিনা বা তার কোনো চান্স আছে কিনা, নাকি পারা যাবে তারপরও সম্ভব? আহ যদি কেউ প্রোগ্রামিং নলেজ, হ্যাঁ এটা একটা প্রশ্ন আমরাও পাই, প্রোগ্রামিং নলেজ সে ইম্পর্টেন্ট কিনা। তবে আমার কাছে যেটা মনে হয়েছে এটা খুব বেশি দরকার নেই, জাস্ট ও প্রবলেমটা সলভ করতে পারতেছে কিনা। এটা কোনোভাবে যদি সি জাভা দেওয়াও থাকে, আমি যদি সিউডো কোডটা অ্যাটলিস্ট লিখে আসি, কিছু তো অ্যাটলিস্ট পর্যবেক্ষকের কাছে একটু ইম্প্যাক্ট ফেলবেই এটা। তো খুব বেশি আসলে ওইটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। আমার কাছে মনে হয় নাই কখনো প্রোগ্রামিংটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের সাথে ইসি এর স্টুডেন্টও আছে, তো সবাই যে সিএসসি রিলেটেড তা না। তো খুব বেশি আসলে প্রোগ্রামিং নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। তো ওইটা আসলে সুডো কোড লিখলেও কাজ হবে, জাস্ট স্টেপ গুলো সুন্দরভাবে লিখে দিতে হবে, কোন প্রবলেম ও জাস্ট প্রবলেমটা সলভ করতে পারতেছে কিনা এটা প্রুফ করতে বলে এনাফ। ওকে, আমি অনেকক্ষণ আমাদের সাথে সময় দিলি, ঠিক আছে। আমি সত্যিকার অর্থে সবার উদ্দেশ্যে যেটা বলবো, আজকে একটা পরীক্ষা ছিল, তারপর হচ্ছে এখন ট্রেনিং চলতেছে, তারপর হচ্ছে যে আমি একবার বলার সাথে সাথেই মানে আমার সাথে স্ক্রিন শেয়ার করতে চলে আসছে, যেটার জন্য আমি অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ। এবং এই যে যে পরামর্শগুলো আসলে সত্যিকার অর্থে অনেকেই একটা গাইডলাইন চায়, একটা গাইডলাইনের জন্য যেমন তোরা যখন প্রিপারেশন নিয়েছিস তখন দেখেছিস যে মানে একটা গাইডলাইন না থাকলে কতটা কষ্ট একটা ভালো প্রিপারেশন নেওয়াটা, ঠিক আছে। তো একটা প্রপার গাইডলাইন, এই যে তোর কাছ থেকে বিভিন্নভাবে এই জিনিসগুলো জানলো, আশা করি এখানে যারা আমাদের সাথে, যারা আজকে অনেকজনই কিন্তু আমাদের সাথে লাইভ সেশনের সাথে যুক্ত ছিল, তো যারা দেখেছেন আশা করি আপনারা একটা ভালো একটা গাইডলাইন পেয়েছেন। যেহেতু আমি যেটা বারবার বলি আর কি, আসলে আমরা কোয়েশ্চেনগুলো পাই কিন্তু যে এই পদে আছে তার মুখ থেকে শোনা, মানে তার মানে হচ্ছে যে আপনারা, আশা করি এখন আপনাদের মধ্যে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। সব থেকে বড় কথা, যে জিনিসগুলোকে ফোকাস করার চেষ্টা করেছে, যে ভয় না পেয়ে যে জিনিসগুলো কমন জিনিসগুলো আছে সেগুলোকে বারবার রিভিশন করা, পড়া এবং মেইন জিনিসগুলোকে গুছিয়ে নিজেকে প্রস্তুত করা, এই জিনিসগুলোই খেয়াল রাখলে আপনার কোনো সমস্যা নেই। প্রোগ্রামিং নলেজটাও আপনার খুব বেশি থাকতে হবে বা একদম না থাকলেই আপনি পিছিয়ে পড়বেন এমন কোনো কিছু না, জাস্ট মেইন বেসিক জিনিসটাকে যাতে কোনো সমস্যা না হয় সেই জিনিসটাকে হচ্ছে যে খেয়াল রাখা আর কি, ঠিক আছে। আহ, আরেকটা জিনিস অ্যাড করি, আরেকটা হ্যাঁ, জিনিস হ্যাঁ। অ্যাড করি, অনেক সময় আহ, যে ফোকাস বা এই জিনিসগুলোতে একটু অনেকে গুরুত্ব কম দেয়। আমরা একটা কাজ করতে, মানে সবার জন্য পরামর্শ, যে ইন্ট্রোডাকশনে কয়েকটা সুন্দর সুন্দর লাইন আপনি লিখে রাখতে পারেন, কনক্লুশনের জন্য কিছু সুন্দর সুন্দর লাইন আপনি লিখে রাখতে পারেন। তো অনেকে আবার এটাও জিজ্ঞেস করে প্যারা করে লিখতে হবে কিনা, বা এটা আসলে খুব বেশি ম্যাটার করে না। অনেকে প্যারা করেও লিখছে আছে, ঠিকছে, আবার প্যারা ছাড়াও লিখছে। আমি নিজে লিখি নাই প্যারা করে, তবে প্যারা করে লিখছেও আছে আমাদের সাথে। তো ওই একটু সুন্দর করে লেখা ইন্ট্রোডাকশন হয়তো আমরা আমার মনে হয় আমি আইটি রিলেটেড যে কোনো প্যারাগ্রাফ হয়তো পারবো, কিন্তু জাস্ট একটু প্রিপারেশন থাকলে জিনিসটা দেখতে সুন্দর হয়, সেন্টেন্সের স্ট্রাকচারটা সুন্দর হয়, রিপিটেটিভ ওয়ার্ড কম আসে। দেখা যায় যে শুধু ইম্পর্টেন্ট, দিস ইজ ইম্পর্টেন্ট ফর আস বা দিস সিগনিফিক্যান্ট ফর আস, এই ধরনের বাইরে গিয়ে দু একটা লাইন লেখা, এই জিনিসগুলো অ্যাড করলে মানে বাক্যগুলো সুন্দর হলে এটা কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট ফেলে বাকি বাকি মার্কস গুলা। তো তো ওই জিনিসগুলো একটু দেখা যায়, দু একটা উক্তি দিয়ে ফোকাস গুলা সাজানো, ম্যাথ গুলা চেষ্টা করতে হবে যেন আহ, ভুল না হয়। এখন মানে টাইম ম্যানেজমেন্টটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এখানে। অনেক সময় আইটি
অনেক একটা ইজি কোয়েশ্চেন চলে আসছে, সবাই খুব লিখতে লিখতে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লিখে ফেলছে, পরে দেখা গেছে অন্য প্রশ্নে অত টাইম অ্যালোকেট করতে পারেনি। জিনিসটা একটু লেখার সময় একটু খুব ইয়ে করে লিখতে হবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে আমি আইটি 3টা পারবো না, মানে কোনো আইডিয়াই নেই লেখার মতো, তো আমি ওই 3টার টাইমটা অন্য জায়গায় একটু ভালোভাবে ডিস্ট্রিবিউট করতে পারি। কারণ এখানে আমার যেহেতু 150 আমি আনসার করতে পারতেছি না, ওই টাইমটা আমি যেগুলো পারি ওগুলাতে একটু মানে শান্ত থাকলে আসলে অনেক ভালো পরীক্ষা হয়। পরীক্ষা হলে প্যানিক করা যাবে না, প্যানিক। আর এই আইটিতে অনেক জায়গায় আসলে আমরা বুঝি না এটাকে আরো সুন্দরভাবে লেখা যায়। যেমন আমি একটা উদাহরণ দিছিলাম, ওভারলোডিং আর এনক্যাপসুলেশনও সেম একটা, যদি আমরা একটা ডায়াগ্রাম দিয়ে দেখাই দিই যে এটা এইভাবে কাজ করে, তারপর ওএসআই মডেল এগুলো যে একটা সুন্দর করে টেবল বা একটা হায়ারার্কিটা খুব সুন্দরভাবে বুঝাইলাম। হ্যাঁ, নেটওয়ার্কিং রিলেটেড যদি একটা প্রশ্ন আসে, আমরা একটু যতটা পারি সুন্দরভাবে যদি দেখাইতে পারি ইজিলি যে এটা এইভাবে কাজ করে, ওইভাবে যতটা পারি মানে লেখার ডায়াগ্রাম টাইপের যত বেশি, ফিগার টাইপের যত বেশি ইনক্লুড করা যায় তত বেশি এটা মানে খাতাটার একটা ওয়েট বাড়বে। ওই জিনিসগুলোকে একটু মাথায় রাখতে হবে যে এটাতে আর কিভাবে ভালো করে লেখা যায়। ওকে, অনেক ধন্যবাদ অমৃত, আর সময় দেওয়ার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ। আসলে আমি আশা করি সবাই অনেক বেশি উপকৃত হবে এই লাইভ সেশনটা থেকে। ঠিক আছে প্রিয়াস দা, ধন্যবাদ আমাকেও ইনক্লুড করার জন্য। আহ, আমি খুব লাকি। আর পরবর্তীতে সেম টাইপে কিছু করলে অবশ্যই ইনভাইট দিয়েন আমাকে, সমস্যা নেই। অবশ্যই অবশ্যই, এটা এটা হচ্ছে যে মানে আমি তো বললাম যে মানে এখন ট্রেনিং চলছে ওর, তারপর হচ্ছে যে বাইরে আছে, তারপরও হচ্ছে যে আমি একবার বলার সাথে সাথেই হচ্ছে যে রাজি হয়ে গেছে, যেটা আসলে মানে অনেস্টলি স্পিকিং যে সত্যিকার অর্থে সবার, আমি আশা করছি আপনারা যারা পরবর্তীতে লাইফটা দেখবেন পুরোপুরি দেখার চেষ্টা করবেন। এইখানে যা বলা আছে আসলে এর বাইরে আর কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই, একদম টু দ্য পয়েন্ট সব কিছুই আলোচনা করা হয়েছে। আহ, এটা হচ্ছে যে কথা আর কি। আচ্ছা, একটা আরেকজন একটা কোয়েশ্চেন করেছে যে কাটমার্ক কেমন হয়? আচ্ছা, কাটমার্ক আসলে এভাবে বলা যায় না। এখন ধরা যাক কেউ এই পরীক্ষাতে প্রশ্ন এসেছে, সবাই খুব আনসার করছে, তো তখন তো 150 কাটমার্ক হইতেই পারে। নর্মালি আমরা যেটা দেখছি 100 110 এরকম আশেপাশে থাকলে মোটামুটি সেফ। তবে আহ মানে আসলে এটা বলা যায় না। কোন পরীক্ষায় যেমন আমাদের প্রশ্নটা খুবই কঠিন হয়েছিল, প্রশ্ন আমার কাছে অ্যাটলিস্ট আমার কাছে অনেক কঠিন মনে হয়েছে, তো ওইটার কাটমার্ক হয়তো একটু কম আসছে হতে পারে। তো কারণ হয়তো সবাই খুব বেশি আনসার করেনি, বা কোনো পরীক্ষায় খুব ইজি প্রশ্ন হয়েছে, বেশি থিওরিটিক্যাল দিছে, অনেকে খুব আনসার করছে, তো এখানে কাটমার্ক ওঠানামা করতে পারে। তোমার আমার কাছে মনে হয় 100 110 মোটামুটি এভারেজে এরকমই থাকে কাটমার্ক। কোনো কোনো ক্ষেত্রে 120-এর মতো, এর বেশি এভারেজে থাকে না। এখন বাকিটা প্রশ্নের উপর আসলে। আচ্ছা, তাহলে 100, মানে 100-এর উপর লাগবে, এটাই হচ্ছে কথা। আর একটা লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে আনসার কত মার্কসের করা উচিত? টাইম ফ্যাক্টফুল পসিবল হয় না। হ্যাঁ, ওইটাই বলছি, ফুল পসিবল হইতে নাও হতে পারে। হয়তো একটা ট্রিপলি রিলেটেড প্রশ্ন আসছে যেটা আমি খুব বেশি পারি না, বা একটা ইউনিক বা একটা হঠাৎ একটা থিওরি অফ অটোমাটা থেকে একটা প্রশ্ন দিয়ে দিছে। একটা পরীক্ষায় আমিও পাইছিলাম একটা ডেফিনিট অটোমাটা, এরকম টাইপের একটা প্রশ্ন দিচ্ছে, পারতেছিলাম না। তার মানে পারতেছি না, হয় ওই টাইমটা আমি কাজে লাগানোর ট্রাই করি। হয়তো অন্য একটা প্রশ্নে যেখানে যেটা আমি পারি সেখানে আর একটু বড় করে লিখলাম, একটু সুন্দর করে লিখলাম। হয়তো ধরা যাক একটা ইয়ার ডায়াগ্রাম আসছে, ওইটা খুব সুন্দর করে লিখলাম। বা একটা সফটওয়্যার এসডিএলসি লাইফ সাইকেল আসছে, ওইটা একটু ভালো করে লিখছি। ওই টাইমটা অন্য জায়গায় অ্যালোকেট করে আর একটু ভালোভাবে আনসার করা যায়। ওইটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। অনেক ট্রিপল রিলেটেড যদি প্রশ্ন আসে, ওইটা হয়তো আমরা পারবো না, আবার ওরা সিএস রিলেটেড সব প্রশ্ন পারবে না, তো ওইটাও একটু মাথায় রাখতে হবে। ওগুলো নিয়ে আসলে দুশ্চিন্তা করা যাবে না। পরীক্ষাটা যেন বেস্ট 100%টা দিয়ে আসা ট্রাই করতে হবে। একটা প্রশ্ন আমি পারি কিন্তু ঠিক মতো লিখতে পারিনি, তো আফসোসটা থেকে যাবে, ওই রকম আফসোস যেন না থাকে। অ্যাটলিস্ট আমি 100% দিয়ে পাস করিনি, অ্যাটলিস্ট যেন ওইরকম হয়, মানে এরকম। এক্স্যাক্টলি, অনেক অনেক সুন্দরভাবে জিনিসগুলো গুছিয়ে উপস্থাপন করেছিস আসলে। যাই হোক, তাহলে আজকের মতো আমরা আমাদের লাইভ সেশনটা শেষ করব। তবে আজকের যে লাইভে আপনারা যেমন রেসপন্স করেছেন, আমি সামনে আপনাদের আশা করছি আমরা
আমাদের প্ল্যাটফর্মে হচ্ছে যে এরকম আরও সেশন আমরা অমৃতের সাথে করব, এবং আপনাদের যে বিভিন্ন কোয়েশ্চেনগুলো আছে তার সময় সুযোগ বুঝে, হ্যাঁ, সেই জিনিসগুলোকে আপনাদের সামনে আনবো। আমার প্ল্যাটফর্মে অবশ্যই আবার দেখা যাবে, এটা নো ডাউট, ঠিক আছে। তো কথা হচ্ছে যে সবাই আহ, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, অমৃতের জন্য সবাই প্রে করবেন, আরও যাতে উত্তরোত্তর সাফল্য অর্জন করে, সেই প্রেটা থাকবে সবসময়। এটাই হচ্ছে কথা আর কি। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, আমরা তাহলে আমাদের সেশনটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।